আচ্ছা। আহ তোমার নাম কি? কামি? ক্যামি স্যার, ক্যামি। গামি? ক্যামি। কেমি? তোমার ফুল নেম কি? মিস ক্যামি খাতুন। আচ্ছা। আচ্ছা, আমরা আসলে আমি চাচ্ছিলাম যে আসলে অনেক স্টুডেন্ট জয়েন করবে, সেই ক্ষেত্রে আমাদের আজকে কথা বলার ইজি হইতো আমার জন্য। আমি বেসিক্যালি তোমাদের আমি ক্লাসটা রেকর্ড দিয়ে দিলাম, যারা এই গ্রুপে আছে তাদেরকে আমি রেকর্ডটা পরবর্তীতে দিব। তো আজকে মূলত এই সেশনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এখানে তোমরা যারা আছো আর কি এই গ্রুপে, সবারই সেপ্টেম্বরে পরীক্ষা খারাপ হয়েছে। তো এখন জি স্যার। হ্যাঁ, তো এখানে সবাই হচ্ছে সেপ্টেম্বরের যারা খারাপ হয়েছে তাদেরকে আমি অ্যাড করে এই গ্রুপটা এখানে বানাইছি আর কি, বেসিক্যালি। কারণ দেখা যাবে যে যারা নতুন পরীক্ষা দিবে মার্চে, তাদের সাথে সেপ্টেম্বর একসাথে করলে দেখা যাবে তোমাদের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স ভুগতে পারে, যে না তারা তো নতুন, আমরা একবার খারাপ হয়েছে। আসলে এটা নিয়ে প্রথমে আমি বলবো যে মেডিকেলে, মানে মেডিকেল সায়েন্সে যেহেতু তোমরা পড়াশোনা করতেছো, এখানে আসলে ফেল নিয়ে যদি মন খারাপ করো তাহলে হবে না। কারণ এখানে তোমার লাইফ যা স্টার্ট হইলো, পড়াশোনা একবার শুরু হলে দেখা যাবে যে পাশ ফেল এরকম থাকবে, এটা খুবই ন্যাচারাল। ঠিক আছে? কারণ আমাকে অনেকে এই গ্রুপে যারা আছো, সবাই অবশ্য জয়েন করতে পারো না, কিন্তু যারা আমাকে এখানে অনেকে যারা বললাম, মানে কেউ কেউ দেখলাম যে অনেক বেশি হতাশ। হ্যাঁ, বলতেছে যে স্যার কি করব আমরা, মানে কিছু বুঝতেছি না কি। আবার অনেকে বললো যে পরীক্ষা ভালো দিছে, তাও মানে রেজাল্ট খারাপ হয়ে গেছে। আবার কেউ কেউ কারো রেজাল্টই আসে না, এরকম হয়েছে। ঠিক না? তো ওভারঅল আমি যদি বলি আর কি, যে মানে মন খারাপ করা যাবে না। কারণ এখানে যেহেতু তোমাদের খারাপ হয়ে গেছে, এখন যেটা করতে হবে এটাকে কাভার আপ করতে হবে, রিকভার করতে হবে। এখন তোমার যেসব ফ্রেন্ডরা ধরো পাশ করে গেছে, তারা তো এখন ইন্টার্নশিপে আছে, নাকি ইন্টার্নশিপে জয়েন করছে, তোমরা তো আর জয়েন করতে পারবে না, ঠিক না? তো তোমাদের দেখা যায় এই 5-6টা মাস সময় পিছায় গেলা তোমরা। এখন তোমাদেরকে এমন কিছু করতে হবে যাতে এর পরে যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষায় যাতে কোনো ধরনের ঝামেলা না হয়, এবং এমন একটা প্রিপারেশন তোমার হয় যাতে এইটার পরে, মানে মার্চের পরীক্ষার পরে পরবর্তীতে তুমি যত পরীক্ষা দিবা, যাতে বাকি পরীক্ষাগুলোতে তোমার আর কখনো এরকম খারাপ না হয়। ঠিক আছে? যদি এখন একটা ভালো প্রিপারেশন তোমরা নিতে পারো, তাহলে দেখা যাবে কি কম্প্রিহেন্সিভে তোমরা পাশ করে যাবা। এবং এর পরবর্তীতে যত পরীক্ষা হবে, তোমাদের এই পরীক্ষা এটাই কিন্তু স্টার্ট হলো তোমাদের লাইসেন্সিং এক্সাম। এরপরে দেখা যাবে যে দেশের বাইরে যত পরীক্ষা আছে, এনক্লেক্স বলো, প্রোমেট্রিক, মিডল ইস্টের জন্য, ইউএস এর জন্য, হ্যাঁ, তারপরে ইউকে লাইসেন্সিং এক্সাম যেগুলো আমি করাই, আমি কিন্তু তোমাদের এই কম্প্রিহেন্সিভ পড়ানো বা এই টাইপের কোনো চিন্তা ভাবনা আমার ছিল না। ঠিক আছে? কম্প্রিহেন্সিভ আমি পড়াইও না। আর আমার সব হচ্ছে ইউকে লাইসেন্স, প্রোমেট্রিক, যেমন এনক্লেক্সও আমরা শুরু করব, ওইটি পড়াই আমরা। এরপরে পিটি শুরু করব। তোমরা যখন দেশের বাইরে লাইসেন্সিং পরীক্ষাগুলো দিবা, তখন তোমরা যারা আমার পেজে আছো তোমরা দেখবা যে ওই কোর্সগুলো বেসিক্যালি আমরা করাই। কিন্তু এখন আমার কাছে যেটা মনে হইলো যে তোমাদের এই টাইমটা অনেক ভাইটাল। আর আমি ইংল্যান্ডে ছিলাম, যখন আমি বাংলাদেশে ছিলাম তখন আমি কিছু নার্সিং কলেজে ক্লাসও নিতাম। তো দেখলাম যে তোমাদের সিলেবাসটা আসলে একটু একটু ভাষা ভাষা, মানে এত ডিপলি পড়ানো হয় না, বা এখান থেকে কনসেপশন ক্লিয়ার হওয়ার মতো সুযোগ কম। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার যেমন অনেক স্টুডেন্ট আছে যারা নিজেরাই পড়াশোনা করে, বিভিন্ন বই পড়ে, তখন তাদের কনসেপশন আর ইভেন আমার নার্সিং অনেক নার্সরাও ছিল যারা আমার কাছে লাইসেন্সিং পরীক্ষা কোর্স করছে। তো তাদের অনেকেরই বেসিক অনেক ভালো। ঠিক আছে? তো এটা কেন হয়? কারণ হচ্ছে দেখা যায় যে বাজারে যে শুধু এমসিকিউ, মানে আগের বছরের এমসিকিউ বা কিছু এমসিকিউ অনলাইন থেকে বিভিন্ন গ্রুপে থাকে, অনলাইনে ক্লাস হয়, শুধু এমসিকিউ গুলা পড়ে আসলে বেসিক স্ট্রং করার পসিবিলিটি খুবই কম। ঠিক আছে? তো এই সব কিছু চিন্তা ভাবনা করে আমার কাছে যেটা মনে হলো যে আমি একটা ব্যাচ শুরু করতেছি। এটা আমরা বেসিক থেকে পড়াবো, মানে এমসিকিউ থেকে শুরু না, আমরা শুরু করবো থিওরি থেকে। ঠিক আছে?
আমি আগে তোমাদেরকে থিওরি পড়াবো, যেই কোশ্চেন গুলা প্রোমেট্রিক পরীক্ষায়, সরি ওই কম্প্রিহেন্সিভ পরীক্ষায় যে কোশ্চেন, যে টপিক গুলো থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন আসে, এইগুলার থিওরি প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে এই টপিক গুলোর থিওরি আমরা ক্লাসে পড়াবো। এবং এর সাথে সাথে আমরা এমসিকিউ গুলা সলভ করব বা এমসিকিউ তোমাদেরকে পড়াবো। হ্যাঁ, যাতে বেসিক কনসেপশনও ক্লিয়ার হয় এবং সাথে সাথে তোমাদের পরীক্ষারও একটা প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে? আর এখন তো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই ফ্রি, তোমাদের তো এখন কোনো কাজ মনে হয় না, ঠিক না? তোমরা তো এখন কোনো কাজ করতেছো কি, তোমরা এখানে যারা আছো কোনো না জব? স্যার, আমরা এখনো কোনো জব টব কোনো কিছুর মধ্যে না এখনো স্যার, ঢুকি এখনো নাই। জব শুরু করি টোটালি নাই। ফ্রি, টোটালি ফ্রি। এখন তোমরা দেখো অনেকেই মন খারাপ করে আছো, বসে আছো যে তোমার বন্ধুরা ইন্টার্নশিপে জয়েন করে ফেলছে, এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই। এখন এই 6টা মাস যদি তুমি ঠিক মতো পড়াশোনা করতে পারো, তোমার বেসিকটা যদি তুমি ক্লিয়ার করতে পারো, দেখবা পরবর্তীতে এটা যে তোমার জন্য কত বেশি ইফেক্টিভ হবে তোমরা বুঝবা না। আমি যখন ইংল্যান্ডে ছিলাম, ওইখানে আমি দেখলাম যে বাংলাদেশি নার্স নাই, আমি পাই নাই। ঠিক আছে? কিন্তু ইন্ডিয়ান, পাকিস্তানি, আফ্রিকান, ওরা ইউকে তে জব করতেছে। ঠিক আছে? তাদের প্রপার গাইডলাইন আছে এবং তারা কিন্তু তাদের কনসেপশন অনেক ক্লিয়ার। ঠিক আছে? ওরা অনেক বেসিক্যালি, আমি তোমরা জানো কিনা, অনেকেই হয়তো বা জানো বা কেউ জানো না, আমি কিরগিজস্তান একটা মেডিকেল ইউনিভার্সিটিতে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো ওইখানে আমি যে এমবিবিএস এর স্টুডেন্টদেরকে পড়াই, যারা ইন্ডিয়ান আছে, পাকিস্তানি, তারপরে শ্রীলঙ্কান, নেপাল, ইভেন ইউকে থেকেও আসে, বাংলাদেশে তো আছে। ওই স্টুডেন্ট গুলোকে, এমবিবিএস স্টুডেন্টদের আমি পড়াই, আমি লেকচার নেই, তাদের প্র্যাকটিক্যাল ক্লাস নেই। তো ইন্ডিয়ান স্টুডেন্ট গুলা, মানে ওদের এত কনসেপশন ক্লিয়ার, কারণ ওরা কি পড়ে, মানে ওরা কিন্তু বেসিক ওদের আগে স্ট্রং করে। মানে থিওরি, আমরাও ওইখানে থিওরি পড়াই ওদেরকে, আগে থিওরি পড়াই, তারপর থিওরির উপর বেস করে। কারণ তোমার তোমরা যদি আগের বছরের কোশ্চেন সলভ করো বা অনলাইন থেকে কোশ্চেন সলভ করে ফেলো, এই কোশ্চেন গুলো যে তোমার পরীক্ষা আসবে এরকম কিন্তু না। যেমন তুমি যদি থিওরি, একটা টপিকের আগাগোড়া থিওরিটা যদি তোমার কনসেপশন ক্লিয়ার থাকে, এটা থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা পারবা। ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে, আগে কনসেপশন ক্লিয়ার করতে হবে। কনসেপশন ক্লিয়ার হলে, যেমন পরীক্ষাতে, যেমন এই, যখন এই বছর পরীক্ষা হলো, অনেকের দেখা যায় এরকম হয়েছে, যেমন পিজি হাসপাতালে যে পরীক্ষা হলো কয়েকদিন আগে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি পরীক্ষা, তোমরা জানো না, অনেকে পরীক্ষা হয়েছে কয়েকদিন আগে। তো এখানে তোমার ওই মাল্টিপল ট্রু ফলস ছিল, ট্রু ফলস, ট্রু ফলস ছিল। তো অনেকে বলতেছে যে এমন কোশ্চেন আসছে অ্যান্সার করতে পারে নাই, বা 5টা অপশনের অনেকগুলাই বুঝতে পারা নাই। এটা কেন? কারণ হচ্ছে কি, যার ইনফরমেশন ভিতরে যত বেশি থাকবে সে তত অপশন গুলা বুঝতে পারবে। ঠিক আছে? তো যারা থিওরি কম পড়বে বা বেসিক ক্লিয়ার কম থাকবে, তখন দেখা যাবে যে 4-5টা অপশনের মধ্যে দেখা যাবে যে 1টা 2টা তার পরিচিত মনে হচ্ছে, হ্যাঁ আমি এটা পড়ছি, কিন্তু বাকি 3টায় পরিচিত মনে হবে না। কেন? কারণ হচ্ছে ভিতরে ইনফরমেশন কম। এই জন্য তোমাদেরকে ইনফরমেশনটা স্ট্রং করতে হবে। আর আমি আমি যে ব্যাচটা শুরু করব, এই ব্যাচটা আমরা কম্প্রিহেন্সিভ পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো, মার্চ পর্যন্ত। এবং এখানে সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকবে। আর আমরা বেসিক থেকে শুরু করব, সাথে এমসিকিউ, প্রতি মাসে পরীক্ষা থাকবে। আর প্রতি মাসে আমরা ভাইবা পরীক্ষা নিব, যেটা অন্য কেউ নেয় না। কারণ আমি যেইগুলা পড়াবো এগুলোর উপরে ভাইবা পরীক্ষা হবে ভিডিও কলে, এখানে অডিওতে না, ভিডিও ক্যামেরা অন করে আমার সাথে ভাইবা পরীক্ষা দিতে হবে। এবং এই ভাইভাতে যারা ভালো করবে তাদেরকে আমি প্রতি মাসে 500 টাকা, মানে 3জন নিব, মিডওয়াইফারি থেকে একজন যদি মিডওয়াইফারি থাকে, আর নার্সিং থেকে 2জন, 3জনকে আমি 500 করে প্রতি মাসে পুরস্কার দিব। যেমন তোমরা জানো এর আগে আমার পেজে আমি কিন্তু স্কলারশিপ দিছিলাম, ম্যারিড স্কলারশিপ, ওইখানে আমি টাকা দিছি student-কে। তো এখনো এটা করব আমি তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য, আসলে টাকাটা তো ফ্যাক্ট না, কিন্তু তোমাদের মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করবে, এটার জন্যই করা। আর একটা জিনিস হচ্ছে, নেক্সট মান্থে আমার কম্প্রিহেন্সিভ এর আমার বই পাবলিশ হবে 2টা। তো এই কোর্সটা নর্মালি 2500 টাকা করে, এবং এটার সাথে তোমরা বইটা পাবা। আমার যে বইটা, এটা যারা এই মাসে ভর্তি হবে তাদেরকে আমরা এই বইটা ফ্রি দিব আমি। ঠিক আছে? তো আর হচ্ছে কোর্স ফি এই মাসে মানে 2000 টাকা। 2000 টাকার মধ্যে তোমরা কোর্সও করতে পারবা, টোটাল কোর্স, প্লাস হচ্ছে বই পাবা নেক্সট মান্থ একটা। ঠিক আছে? এটা বইয়ের জন্য পে করা লাগবে না, শুধু এটা এই মাসের জন্য। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রথম সুযোগ, যারা প্রথম এই মাসে অ্যাডমিশন নেবে তাদের জন্য এটা একটা সুযোগ আছে। আর আমরা তোমাদের মানে বেসিকটা ক্লিয়ার করার ট্রাই করবো, ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন দেওয়ার চেষ্টা করবো আর কি। তা তোমরা এখানে যারা আছো, তোমরা আমাদেরকে একটু বলো তো,
জিহাদ বা ক্যামি বা আফরিন, বর্ণিয়াস, রাবিয়া, মরিয়ম। আচ্ছা, তোমরা এখানে জয়েন করছো। তোমরা আমাকে বলো তো যে তোমাদের পরীক্ষা মানে কেন খারাপ, মানে রিজনটা কি? মানে তোমরা কি অ্যান্সার করতে পারো না নাকি মনে হলো যে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জিহাদ, তুমি বলো তো, আমি একটু স্যার আমি শুনতে চাই জিহাদ যে। বলতেছি। তো হ্যাঁ। টাঙ্গাইল থেকে। তো আমি স্যার আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, কিন্তু আমি মাঝখানে একটা ভুল করে ফেলছিলাম, মানে সিরিয়াল মেনটেন করতে পারি নাই। 61 নাম্বারের অ্যান্সারটা আমি 67 এরকম ভুল করে ফেলেছিলাম, 7-8টা কোশ্চেন। তো ইভেন আমি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আমার দিকে রুলটা আসে নাই। তারপর কাউন্সিলে গেছি, তো আমার ওইখানে যে এক পরিচিত বন্ধু আছে, তো ওরা নিয়ে কাউন্সিলে যাওয়ার পর তো দেখলাম যে আমার মার্কস কত আসছে। হুম, তো মার্কস আসার পর দেখি যে আমার 59 আসছে। 1 মার্কের জন্য আমার রেজাল্ট আসে নাই। আচ্ছা। হুম। এইটা হলো আমার, মানে আমার নিজের ভুলের জন্য স্যার আসে না এটা আর কি রেজাল্টটা। আচ্ছা, ওকে। আচ্ছা, সমস্যা নেই, এরকম হইতে পারে। এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। আর বাকিদের কি, তোমাদের কি মনে হয় অন্যদের? আমি একটু শুনতে চাই যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রাবিয়া। রাবেয়া মজুমদার বলছিলাম। হ্যাঁ, রাবিয়া। স্যার, আমি হচ্ছে মিডওয়াইফারি আর কি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। স্যার, আমাদের হচ্ছে মানে এমন কোশ্চেন আসছে যেগুলা হচ্ছে এখানে মানে একটা মিডওয়াইফ সম্পর্কে, হুম। মানে আমরা যে 3 বছর একটা কোর্স করলাম ওই সম্পর্কে, মিডওয়াইফারি সম্পর্কে কোনো কিছুই ছিল না ওই প্রশ্নটাতে। তো স্যার, আমাদের তো ওইভাবে হচ্ছে আমরা বেশিরভাগই বই পড়ি, আমাদের তো হচ্ছে তেমন ভাবে আউট কোনো হচ্ছে নলেজ নাই যে আমরা ওইভাবে প্রশ্নগুলা অ্যান্সার করব। যার ভাগ্য ভালো ছিল, স্যার প্রিপারেশন অনেক ভালো ছিল, কিন্তু স্যার ভাগ্য খারাপ ছিল আমার। Okay. আচ্ছা, যাক, এরকম হইতেই পারে। ডোন্ট ওয়ারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমি, বলো। স্যার, আমার মানে এক্সাম অনেক ভালো হয়েছিল কিন্তু রেজাল্ট আসে নাই। তোমার রেজাল্ট আসে না? পরে কি না কথা স্যার। বলছিল ওইখানে যে কি প্রবলেম হচ্ছে কিনা, কোনো কিছু? না স্যার, ওখানে কথা হয় নাই কিন্তু হচ্ছে মানে ওই ট্রু ফলস ওখানে একটু ভুলাই গেছিল। আচ্ছা। এটাই প্রবলেম স্যার, তাছাড়া হচ্ছে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছিল। আচ্ছা, আর বাকিরা তোমরা কি আর কিছু শেয়ার করতে চাও অন্যরা, যে পরীক্ষা কেন, কি কি ঝামেলা টামেলা হয়েছে? এখানে তোমরা সবারই সেপ্টেম্বরে খারাপ হয়েছে, সব স্টুডেন্ট এরকম। হ্যাঁ, তোমাদের এখানে যারা আছো সবার। আচ্ছা, আমি তোমাদেরকে একটু স্যাম্পল দেখাই। যেমন আমি যে ক্লাসগুলো তোমাদেরকে নিব, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্যার, আর বোঝা একটু যাচ্ছে বড় না স্যার। করলে ভালো হয়। আচ্ছা, এটা এখানে। স্যার আমার একটা কথা ছিল। বলো জিহাদ। হ্যাঁ, জিহাদ বলো। স্যার আমাদের কি মানে স্মার্ট বোর্ড দিয়ে পড়াবেন নাকি এরকম ফাইল হিসাবে এরকম ভাবে পড়াবেন? এরকম ভাবে পড়াবো তোমাদেরকে, এখানে আমি লিখতে পারি। আমার হচ্ছে এখানে ও, পেনে আমি লিখবো আর কি। আচ্ছা স্যার। আচ্ছা, দেখো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আরেকটু স্ক্রিনটা বড় করেন স্যার। আর একটু স্ক্রিন তোমাদের মোবাইলে বড় করে ফেলতে পারো, কারণ আমার এখানে আর বড় করা যাচ্ছে না। তোমরা তোমাদের ফোনে জুম করে ফেলো। জি স্যার, বড় হয়েছে, ফোনে জুম করলে বড়। হ্যাঁ, ফোনে করা যাবে। দেখো, আমি তোমাদেরকে জাস্ট একটু স্যাম্পল দেখাচ্ছি যে আমরা কিভাবে পড়াবো। ঠিক আছে? যেমন দেখো, এখন একটু যদি তোমাদের একটু দেখাই। দেখো, এই কোশ্চেনটা দেখো, যে which of the following is the primary goal of nursing care for the patient with congestive cardiac failure? এখন এখান থেকে তোমাদেরকে বুঝতে হবে যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর মানে কি। তোমরা কি জানো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর মানে কি? আর কেউ জয়েন করতে চাচ্ছে? তোমরা হার্ট ফেলিওরের নাম শুনছো? জি স্যার। আচ্ছা, তোমাদের ইয়া থেকে কোশ্চেন আসে কিন্তু, যে বাইকাসপিড, কপাটিকা, ট্রাইকাসপিড, কপাটিকা, মাইট্রাল বাল্ব, পালমোনারি বাল্ব, এগুলা তোমরা পড়ছো? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা যে আমাদের ব্লাড যে হার্টের ভিতরে ঢুকতেছে,
অ্যানাটমি জিজ্ঞেস করি যে হার্ট, ধরো আমাদের শরীর থেকে ব্লাড হার্টের মধ্যে আসে না, দূষিত রক্ত হার্টের ভিতরে আসে না ফার্স্টে, হ্যাঁ, এটা কোন ভেইন দিয়ে আসে তোমাদের কি জানো তোমরা? কোন ভেইন দিয়ে হার্টের ভিতরে ঢুকে? আচ্ছা, দেখো, আমরা যদি তোমাদের একটু দেখাই, সাপোজ ধরো এটা হচ্ছে একটা হার্ট, তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। তাহলে এটা হচ্ছে হার্টের চারটা চেম্বার আছে, ঠিক আছে? এখন আমাদের বডিতে, হার্টে, আমাদের শরীর থেকে, মানে হার্ট তো এখানে থাকে, তো শরীর উপর দিক থেকে মাথা টাথা বা ঘাড় হাত এদিক থেকে ব্লাড হচ্ছে তোমার সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়া এই রাইট এট্রিয়ামের মধ্যে ঢুকে, মানে ডান এট্রিয়াম। আর শরীরের নিচে, হার্টের নিচে যত আছে তোমার পা টা থেকে শুরু করে, ওই দিক থেকে ভেইন আছে, ভেইন দিয়ে এসে এদের তোমার ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে হার্টের ভিতরে ঢুকে যায়। ঢুকলো, ঢোকার এগুলা কিন্তু সব দূষিত রক্ত ঢুকতেছে, ঠিক আছে? দূষিত রক্ত এদিকে ঢোকার পরে এখানে ভিতরে ঢুকলো, এইখান থেকে, এটা হচ্ছে রাইট এট্রিয়াম। এটা তো তোমরা জানো নাকি সবাই? রাইট এট্রিয়াম না, ডান পাশের উপরেরটা, রাইট এট্রিয়াম থেকে এটা ঢুকে, এটার নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল। আর এই রাইট এট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে এখানে একটা কপাটিকা থাকে, এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। তোমরা কি জানো এটা? হ্যাঁ, জানো এখানে জি স্যার। ট্রাইকাসপিড, এখানে স্যার তিনটা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ আমি যে লিখতেছি এগুলা? না স্যার। তোমরা দেখতে পাচ্ছ না তাহলে বলবো না। এখন দেখতে পাচ্ছ মনে হয়, রাইট? হুম। জি স্যার। হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো, এই যেটা আমি বলতেছিলাম, দেখো, আচ্ছা, এখন এইটা যদি হার্ট হয়, দেখো, এটা যদি হার্ট হয়, আমাদের হার্টে কটা চেম্বার থাকে? চারটা চেম্বার থাকে না এরকম? জি স্যার। চারটা চেম্বার থাকে। এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এখন আমাদের শরীরের উপর দিক থেকে, মাথা বলো, ঘাড় বলো, উপরের হাত থেকে রক্ত, আর এখন তো আমাদের শুধু আগের স্লাইডটা শুধু দেখা যাচ্ছে। আপনি যে মানে কাজ করতেছেন বা কোন চিত্র দেখাচ্ছেন সেটা দেখা যাচ্ছে না, কিন্তু দেখা, প্রথম যে আপনার স্লাইডটা শুধু আমরা শো মানে দেখতে পাচ্ছি। জি স্যার। কি বলো? আচ্ছা তারা একটা সেকেন্ড। এখন, এখন কি দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ নাকি লেখা স্লাইড, পিডিএফ? না স্যার, দেখা যাচ্ছে না। কি বলো? স্যার আগেরটাই দেখতে পাচ্ছি। আগেরটা কোনটা? এখানে কি লেখা? তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার আগে যেটা কোশ্চেন ছিল না, Which of ওয়ান the নাম্বার following? কোশ্চেন। হ্যাঁ কি ছিল? আগে একটা ইয়া ছিল, বেস্ট অ্যান্সার ছিল, হুইচ অফ দ্য ফলোইং ইন দ্য প্রাইমারি গোল নার্সিং কেয়ার ফর পেশেন্ট উইথ কনজেস্টিভ হার্ট ফেইলার। হ্যাঁ এটাই তো, এটার উপরে আমি যে লিখতেছি ওগুলা কি তোমরা দেখতে পাচ্ছ না? না না স্যার, এক্সপ্লেন করা যে কোশ্চেনটা অ্যান্সারটা আছে ওটা দেখতে পাচ্ছি, তারপর আর কিছু দেখতে পাচ্ছি না। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, দাঁড়াও। এখন কি পেজ দেখা যাচ্ছে? হুম।
তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি, দেখা যাচ্ছে স্যার। তোমরা কি স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছ? বুঝলাম না, জি লেখা স্যার, আছে? জি স্যার স্যার। দেখতে পাচ্ছি স্যার, এখন দেখতে পাচ্ছি ফুল। আচ্ছা, আমি যে লিখতেছি এটা দেখতে পাচ্ছ কিনা এখন দেখো তো। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ স্যার। পাচ্ছি স্যার, ওকে, তাহলে দেখো এখন এই যে আমি যেটা বলতেছিলাম, এটা যদি হার্ট হয়, হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। হার্ট হলে এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, তাই তো? এটা কি দেখতে পাচ্ছ তোমরা আমি যে লিখতেছি? জি স্যার। আচ্ছা, জি স্যার, দেখতে এখন ধরো পাচ্ছি। আমাদের হার্টের মধ্যে রাইট এট্রিয়ামে এরকম সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে ব্লাড ঢুকে, আর এদিক দিয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে ব্লাড ঢুকে, তাই তো? দূষিত রক্ত ঢুকে না হার্টের ভিতরে? এরপরে স্যার এটা ঢুকে। থেকে, হ্যাঁ, এটা থেকে রাইট এট্রিয়াম থেকে রক্ত রাইট ভেন্ট্রিকলে আসে, এখান থেকে এখানে আসে, তো এটাও দূষিত। তারপর এখান থেকে এই ব্লাডটা চলে যায় আমাদের লাংস এর মধ্যে, এটা হচ্ছে লাংস। এখন এই লাংসে যে রক্তটা গেল, এই যে যে রক্তনালীটা দেওয়া যায় এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। এটার নাম কি? পালমোনারি আর্টারি। আর্টারি। তোমরা কি জানো যে আর্টারি হচ্ছে সবসময় বিশুদ্ধ রক্ত পরিবহন করে? এটা তোমরা জানো? আর ভেইন দূষিত রক্ত পরিবহন করে, কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি তোমরা জানো? ব্যতিক্রমটা হচ্ছে এই পালমোনারি আর্টারি দূষিত রক্ত পরিবহন করে, আবার এখান থেকে পালমোনারি ভেইন বিশুদ্ধ রক্ত পরিবহন করে। এটা দিয়ে লাংস থেকে রক্তটা বিশুদ্ধ হয়, বিশুদ্ধ হয়ে আবার লেফট এট্রিয়ামে চলে আসে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে আসে, আবার এইখান থেকে এদিকে হচ্ছে তোমার অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, এরকম করে এসে এই রক্তটা আমাদের পুরা বডিতে নিচের দিকে যায়, তারপরে উপর দিকে হাতে টাতে যায়, তারপর এদিকে এসে এখানে ভাগ হয়, ভাগ হয়ে দুই পায়ে চলে যায়। মানে মেন কথা হচ্ছে পুরা শরীরে ছড়ায় যায়। এটা এটা হচ্ছে আমাদের সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন। তোমরা বুঝছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন এটা কেন আমি বুঝাইলাম, এটা বুঝাইলাম কেন দেখো, which of the following is the primary goal of nursing care for a patient with congestive cardiac failure? মানে একটা পেশেন্টের যদি কনজেস্টিভ হার্ট ফেলিওর যদি হয়, তাহলে এখানে একজন নার্সের কাজ কি হবে? এটা তোমাদের পড়া না, ঠিক আছে? এই পিডিএফটা যেটা আমি পড়াচ্ছি এটা তোমাদের জন্য না, ঠিক আছে? এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ এর একটা কোশ্চেন, কিন্তু আমি তোমাদেরকে দেখো তোমাদের গুলো আমি এভাবে পড়াবো না। যখন আমরা যে স্যার, টপিকটা আমি একটা কথা বলতে চাই। জি, বলো। স্যার বলতেছি, যারা যারা কথা বলতেছে না ওরা আনমিউট করে ফেললেই হয়, মিউট করে রাখতেছে যার কারণে সাউন্ড আসতেছে ওকে, এক্সট্রা, তোমরা একটু মিউট করে সমস্যা ফেলো সবাই, হতেছে। একটু মিউট করে ফেলো, হ্যাঁ, তারপর আমি যখন তোমাদেরকে জিজ্ঞেস করবো কথা বলবো তখন আনমিউট করে ফেলো, ওকে? দেখো, এটা তোমাদের জন্য না এই কোশ্চেনটা, এটা হচ্ছে তোমাদের উপরের লেভেলে, কিন্তু আমি তোমাদের একটু দেখাচ্ছি যে আমি এইভাবে পড়াবো তোমাদের। এখন এখানে হার্ট ফেইলিউর হইলে একজন নার্সের কাজ কি হবে? অপশন হচ্ছে তিনটা, চারটা। একটা হচ্ছে ইনক্রিজ ফ্লুইড ইনটেক। রোগীর হার্ট ফেইল করতেছে, হার্ট ফেইল মানে হচ্ছে কি, হার্ট ঠিক মতো পাম্প করতে পারতেছে না। তার মানে তোমার যদি হার্টের মধ্যে পাম্প না করতে পারে, তাহলে ব্লাড কিন্তু এই হার্ট থেকে বাইরে আসবে না, আইসা পুরা বডিতে সে সাপ্লাই দিতে পারবে না। তখন কি হবে? ব্লাড হার্টের মধ্যেই জমা হয়ে থাকবে। আবার যদি হার্টের মধ্যে এখানে জমা হয়ে থাকে, তাহলে এইখান থেকে তো রক্ত এখানে যাইতেছে, কিন্তু এখানে তো যাবে না, যেহেতু সে পাম্প করতে পারতেছে না। তাহলে এইখানেও রক্ত জমা হয়ে থাকবে। আবার লাংস এর মধ্যে যে ব্লাডটা থাকে ওইটা ওইদিকে আসতে পারবে না, তখন এইখানেও জমা হয়ে থাকবে। তোমরা দেখবা হার্ট ফেলিওর রোগী কিন্তু লাংস এর মধ্যে ক্রেপিটেশন থাকে, শব্দ হয়, ক্রেপস, যখন আমরা ইয়া দিয়ে শুনি। আবার এখানে এটাকে বলা হচ্ছে লাংসের মধ্যে যখন ব্লাড জমা হয়ে থাকে, পানি জমা, এটার নাম হচ্ছে পালমোনারি ইডিমা, ঠিক আছে? হার্ট ফেলিওর হয়। আবার এইখানে যখন তোমার হার্ট পাম্প করতে পারবে না, এখানেও তোমার ফ্লুইড জমা হয়ে থাকবে। এখন সেই ক্ষেত্রে দেখা যাবে কি রোগীর তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। এখন এই ক্ষেত্রে এমনি অলরেডি রোগীর হচ্ছে ভলিউম বেশি, ব্লাড
বেশি হয়ে আছে অলরেডি পানি বা ফ্লুইড, ব্লাড। এখন এইখানে যদি তুমি আরো পানি রোগীকে ইনটেক করি আমরা, তাহলে কি হবে, পানি রোগীর ফ্লুইড ভলিউম আরো বডিতে বডিতে বেড়ে যাবে, তখন এটা আরো খারাপ হবে। তার মানে এই অ্যান্সারটা হচ্ছে না। এরপর দেখো, রিডিউস কার্ডিয়াক আউট আউট ওয়ার্ক লোড, হার্টের ওয়ার্ক লোড কমাইতে হবে। এবং ওয়ার্ক লোড আমরা কিভাবে কমাবো? হার্ট তো পাম্প করতেছে, এখন ওয়ার্ক লোড আমরা কমাবো যেহেতু সে পাম্পই করতে পারতেছে না, তার মানে ফ্লুইড জমা হয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা ফ্লুইড বের করে দিতে হবে বডি থেকে কিছু। ঠিক আছে, ব্লাডের সাথে ফ্লুইড আছে, ওই ফ্লুইডটা আমরা বের করে দেবো। কিভাবে বের করব? এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ওয়ার্কলোড কমাই। এক হচ্ছে পেশেন্টকে রেস্টে রাখতে হবে, আবার হচ্ছে আমরা, তোমরা দেখবা যে হার্ট ফেলিওর রোগীকে আমরা ল্যাসিক্স দেই, ফ্লুসিড দেই, ফ্লুসেমাইড। ফ্লুসেমাইডে তোমরা নাম শুনছো কখনো? ডায়োরেটিক্স, ফ্লুসেমাইড, পড়ছো না? জি জি স্যার, জি স্যার। স্যার, জি স্যার। ফার্মাকোলজিতে পড়ো ফ্লুসেমাইড। ফ্লুসেমাইডের কাজ কি? ফ্লুসেমাইড হচ্ছে তোমার বডি থেকে পানি বের করে দেয়। এখন ওয়ার্কলোড কমাইতে পারি আমরা, এই ফুসেমাইড ইউজ করলে বডি থেকে পানি বের হয়ে যাবে, রোগী রেস্টে থাকবে, তাহলে হার্টের উপর চাপ কমবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এখন বাকিগুলা কেন অ্যান্সার না, দেখো তোমাদের পড়তে হবে প্রত্যেকটা কোশ্চেন এভাবে, যে এই কোশ্চেনটা অ্যান্সার কিন্তু বাকি তিনটা অ্যান্সার কেন না, সেটা এক্সপ্লেনটা তোমাদের বুঝতে হবে। 3 নাম্বারটা দেখো, অ্যাডমিনিস্টার হাই সোডিয়াম ডায়েট, মানে অনেক বেশি সোডিয়াম আছে এরকম ডায়েট নিতে হবে রোগীকে। এটা এটা হবে না। কেন হবে না? কারণ সোডিয়াম যদি তুমি বেশি নেয় রোগী, তাহলে এই সোডিয়াম কিন্তু পানি ধরে রাখে। তোমরা দেখো না, বলে মানুষ যে আপনি লবণ কম খাবেন, অনেকে ভাতের সাথে লবণ খায়। প্রেশার রোগীরা আমরা লবণ খাইতে না করি, কেন না করি? কারণ প্রেশার রোগী যখন লবণ খাবে, এই সোডিয়াম হচ্ছে ওয়াটার আরো ধরে রাখবে বডিতে, আর বডিতে যত বেশি পানি ধরে রাখবে, ফ্লুইড বেড়ে যাবে, রোগীর প্রেশারও তত বেশি বাড়বে। মানে ফ্লুইড বেড়ে গেলে কি হয়, ব্লাড প্রেশার বেড়ে যাবে, কারণ ব্লাডের ভলিউম বেড়ে যায়, ব্লাডের পরিমাণ। ব্লাড যদি একটা পাইপের মধ্যে দিয়ে তোমার পানি যাচ্ছে, এখন পানি যদি কম থাকে তাহলে তো প্রেশার কম থাকবে। এখন পানি যদি বেশি থাকে তাহলে ফ্লো বেশি হবে, এটার ফোর্স বেশি হবে, তাহলে কি প্রেশার বেশি হবে, ব্লাড প্রেশারও সেম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি কিন্তু হাই সোডিয়াম ডায়েট দিতে পারবো না, দিলে এটা আরো পানি ধরে রাখবে, প্রেশার বেড়ে যাবে। তোমরা কি আমার কথা বুঝতেছো? কঠিন লাগতেছে? না স্যার। আচ্ছা, এরপর লাস্টটা দেখো, এনকারেজ ভিগরাস এক্সারসাইজ। একটা রোগীকে মানে অনেক বেশি ফোর্সফুল এক্সারসাইজ বা অনেক বেশি ব্যায়াম করতে বলা হবে, এটা কখনোই না। হার্ট ফেলিওর রোগীরে ভিগরাস এক্সারসাইজ মানে কি, মানে অনেক বেশি শক্তিশালী ব্যায়াম, মানে ব্যায়াম করতে দেওয়া যাবে না, রোগী টোটালি রেস্টে থাকবে। ঠিক আছে, এটা হইলে আরো হার্ট ফেইলিয়ারের যে ইয়া, তার যে যতটুকু ফেইল হয়েছে এটা আরো খারাপ হবে, সিভিয়ার সিভিয়ার হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দেখো, কার্ডিয়াক আউটলোড কমাইতে হবে। কেন? দ্য প্রাইমারি গোল অফ কনজেস্টিভ কার্ডিয়াক রিডিউস হার্ট ওয়ার্কলোড, মানে হার্টের ওয়ার্কলোড কমাইতে হবে। কিভাবে? ফ্লুইড ভলিউম কমাবো আমরা। কিভাবে কমাবো? দেখো, ম্যানেজিং ফ্লুইড ব্যালেন্স, মানে ফ্লুইড ভলিউম ব্যালেন্স ম্যানেজ করবো, মানে ফ্লুইড ভলিউম কমাবো। অ্যাডমিনিস্টার মেডিকেশন, এই যে ডায়োরেটিক্স, এটা হচ্ছে ফুসেমাইড। ঠিক আছে, এটা ফুসেমাইড, এই যেটা। তারপরে ফ্লুইড ব্যালেন্স আমরা ম্যানেজ করব। তারপরে দেখো, প্রমোটিং রেস্ট, এই যে আমি যেটা বলছি একটু আগে, এই যে রেস্ট। এখন তোমরা বুঝতে পারছো? এখন এটা তো আমরা পড়লাম, আরো দেখো এক্সপ্লানেশন এখানে আমরা আরো কিছু, আমি তোমাদেরও এরকমই থাকবে যখন আমরা পড়াবো তখন। তো এখানে দেখো আরো কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। হার্ট ফেলিওরের টাইপ কি কি আছে। ঠিক আছে, তো হার্ট ফেলিওরের টাইপ কি কি আছে, আমরা হচ্ছে লেফট হার্ট ফেলিওর আছে, আর রাইট হার্ট ফেলিওর আছে, আর হচ্ছে বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর। এটা হচ্ছে বোথ হার্ট ফেলিওর, দুইটা হার্টই যদি একসাথে ফেল করে, মানে রাইট হার্ট লেফট হার্ট দুই দুই সাইডে যদি ফেল করে, তাহলে সেটা হচ্ছে বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর। আর লেফট হার্ট ফেলিওর মানে হচ্ছে বাম পাশে লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল পাম্প করতে পারতেছে না, মেইনলি লেফট ভেন্ট্রিকল, তাহলে সেটাকে বলা হচ্ছে তোমার লেফট হার্ট ফেলিওর। এবং লেফট হার্ট ফেলিওর হলে সিস্টোল ফেল হবে, ডায়াস্টোল ফেল হবে। মানে সিস্টোল মানে কি, হার্ট যখন কন্ট্রাকশন করে, পাম্প করে, এরকম যখন চুপসে যায়, তখন রক্ত হার্টের ভিতর থেকে বের হয়ে যায়, এটাকে বলা হচ্ছে সিস্টোল। আবার যখন হার্টটা এরকম প্রসারিত হয়, ব্লাড ভিতরে ঢুকে যায়, এটাকে বলা হচ্ছে ডায়াস্টোল। তাহলে সিস্টোলও হবে না ঠিক মতো, ডায়াস্টোলও ঠিক মতো হবে না লেফট হার্ট ফেলিওর ক্ষেত্রে। ঠিক আছে, আর যখন রাইট হার্ট ফেলিওর হবে, এইটা কি হবে, রাইট সাইডের হার্ট ফেল হবে, এই পাশে। এখন এই দিকে যখন হার্ট, তখন এই থেকে
ব্লাড কোথায় যায়? রাইট সাইড থেকে ব্লাড আমি বলছি লাংসের দিকে যায়। আবার এই বাম পাশের রাইট এট্রিয়ামের সাথে আবার আমাদের এই গলার এখানে একটা ভেইন আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে জেভিপি, জুগুলার ভেইন। এটার একটা কানেকশন আছে। তখন এইখানে যখন ব্লাড জমে থাকবে তখন এইখানে